হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আব্বা, তাড়াতাড়ি আহেন। এক শহুরা পোলা কুত্তার মতো ভাইরে পিডাইতাছে। ভাইয়ে বাঁচত না আব্বাজান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনেই কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যিই বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাকমুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে, সেদিকে এক চুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতা কনুইয়ে তুলে ধুমছে পেটাচ্ছে সাইদুলকে। তার পাশেই মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরও তিনটে ছেলে। শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোনো মায়াদয়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছ? কেন ওদের মারছ? এই ছেলে। যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতে বললেন হান্নান। কথাটা কানে যেতেই হাতের বাঁশটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম মাহতিম আনসারি এবং সে পরিবারসহ গ্রামে ঘুরতে এসেছিল। পথিমধ্যে বড়বাজারের মোড়ে চারটে বখাটে ছেলে মাহতিমের চাচাতো ফুপাতো বোনগুলোকে বিশ্রী ইঙ্গিতে কথা বললে মাহতিম একটুও ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালে মাহতিমও জিপ ছুটিয়ে ভয়ঙ্করভাবে ধাওয়া করে। একেবারে বাইকের সবটাকে মাটিতে ফেলে বাঁশ তুলে অনবরত পিটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জ্বর হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসেই দেখেন ছেলেটার পরনে সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো সুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসি স্কিন টোন তার। রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার, হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানে চোখে চোখ রেখে তাকালো। একজোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জলুনি কুকুরদের গ্রামে পুষেন? ওদের বাপ টাকা দেয়? সব কয়টা শালা? হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে অমনেই পেছন থেকে শো শো করে দুটো মাইক্রো আসার শব্দ হল। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেলল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখল একজন প্রমা ও ছোট ছেলে বাদে চারটে ছেলে, তিনটে মেয়ে সমস্বরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহতিম ভাই, আর ইউ ওকে? মাহতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধাঙ্গুল তুলে ইশারায় সুস্থ আছে বোঝাল। ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহতিমের পাশে এসে দাঁড়ালো ভাইবোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহতিমের হাত টেনে পানি ঢেলে রুম টিস্যু চেপে ধরল, সেই সাথে হাতের ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগল, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্ক্রাউন্ডেলকে এক চোট দিব নাকি? মাহতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা ও শান্ত হতে বললে এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে প্রোয়ার দিকে চেয়েছিলেন, হঠাৎ খুশির সহাস্যে চেঁচিয়ে বললেন, মার যা মা তুমি। কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া, আমার মার যা মা এসেছে। মা গো, আসো আসো, এদিকে আসো। প্রোয়ার গায়ে কাতানের সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশেই মায়ের সাথে আসছে 12 বছর বয়সী মাহদি। মায়ের দেখা দেখি বৃদ্ধর পা ছুঁয়ে সালাম করে ফেল। তখন মারজা প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখতে এলাম বাবামশাই। আপনার ভিটে বাড়িতে নির্মল হাওয়া খেতে এলাম। কিন্তু আসার সময় যা হলো। কথা আটকে গেলে বৃদ্ধ আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মারজা সব খুলে বলেন। সব ঘটনা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পণ্যচায়েত ডেকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্যায়নের ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লার বয়স 61। 18% জমির উপর ভিটেবাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামে মোল্লারূপেই বেশ খ্যাতি উনার, তবে একমাত্র জমিদার হিসেবে এখনো নাম সুখ্যাতি রয়েছে তার।
3টা ছেলে আছে, সেই সঙ্গে 3 ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে 7 বছর হল, দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হল কুটুমের। হান্নান সাহেবের বন্ধু কন্যা কত যুগ পর এসেছে। পথিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচণ্ডরূপে মেজাজ খারাপ হয়ে আছে মাহাতিমের। এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিলে কখনোই আসতো না এখানে। মাহাতিমের ফুপাতো বোন নীতি ও প্রীতি পায়ের উপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পরপর মাহাদি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই সামিক সাবির শার্টের কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম সৌভিক তুফ গরমের জ্বালায় অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ফারিন ঘুর ঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদা ভাই তাদের খাবার ঘরে ডাকবেন সেটার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবিটা। গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলা সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজবাব, এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলো সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকেই প্রচণ্ড উৎকণ্ঠায় অস্থির হয়ে গেছে সুরাইয়া, সাবা, শাহান। হালকা গোলাপি সুতির শাড়িতে ভোতা মুখে দাঁড়িয়ে আছে মেহনুর। হঠাৎ সুরাইয়া যেন শাহনাজের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, আপু আপু, এই দেখো ওরা আসছে। ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে। তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। সুরাইয়া থামতে দেরি অমনি একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। প্রচণ্ড স্পিডে ধুকপুক করতে থাকা বুকটা আরো বেতাল ভঙ্গিতে ছুটতে লাগল। সত্যিই মোল্লা বাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতির সঞ্চার করছিল। কিন্তু কে জানত 3 জোড়া চোখের হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে? কে জানত বুকের হুলস্থুল কাঁপুনিটা ধকধক করে চাবুকের মতো পিটাবে? কে জানত সিনেমার সেই ডায়ালগের মতো সত্যি সত্যিই হার্টবিট মিস হবে? সিঁড়ির রেলিং আঁকড়ে বরফের মতো শক্ত হয়ে গেল শাহনাজ, মুখের চোয়াল ঝুলিয়ে হা করে ফেলল সুরাইয়া, বিস্ফোরণ চাহানিতে আশ্চর্য হয়ে শব্দ গুলিয়ে ফেলল সাবা। সকলের হইচই চিল্লাচিল্লি যখন সহসা থমকে গেল, তখন কৌতূহল মনে পিছু তাকায় মেহনুর। 3 বোনের অমন মুখভঙ্গি দেখে সাথে সাথে ভ্রু কুঞ্চন করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল। অমনেই শরীরের প্রতিটি পশম কাটা দিয়ে সূচের মতো বিঁধল। শুধু দৃষ্টি আটকে রইল সুদেহী সুদীর্ঘ সৌম্যদর্শনের ন্যায় এক সুদর্শন পুরুষের উপর, যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আটসাৎভাবে ঢেকে আছে। শার্টের 2টো টপ বোতাম খোলার কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। লোভনীয় বস্তুর মতো নয়তো অনেকটা কাঙ্গালের মতোই তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে। কোমরে কালো বেল্টের সাহায্যে শার্টটা ইন অবস্থায় রয়েছে। কানে ফোন লাগিয়ে অন্য হাতটা পকেটে গুজে মানুষটা রাগচটা ভঙ্গিতে চলে যাচ্ছে। মাথার একজাক চুল ট্রিম কাটে রূপ নিলেও সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে। স্বল্প মুহূর্তের অল্প দর্শনে দেখার তৃষ্ণা একটু মিটল না যেন। আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুজে ফেলল। কেউ জানে না আগামীকাল কি আসতে চলেছে। কেউ কিছুই জানে না কি হতে যাচ্ছে, কিভাবে মুখোমুখি হবে এই মানুষটার। কেউ কি বেঁকে বসবে শেষমেশ, নাকি অপেক্ষা করছে অন্য কিছুর ক্ষণকাল। বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ফিরল মাহাতিম। রাগে ক্ষোভে বিরক্তিতে কালো শার্টটা টেনে টুনে যেই খুলবে অমনেই দরজায় কে যেন টোকা মেরে দৌড়ে পালাল। মাহাতিম ওই অবস্থায় দ্রুত শার্টের বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজার বাইরে মুখ দিল। কিন্তু আজব ব্যাপার, বাইরে কেউ নেই। প্রচণ্ড আশ্চর্য হতে গিয়ে ক্ষেপে উঠল মাহাতিম। গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকল, সৌভিক, সিয়াম, তোফ, এক্ষুনি আমার রুমে আয়। সৌভিক, তুই কি শুনতে পাচ্ছিস? কথা শেষ হতে দেরি সবটা রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো কাজিন ও বন্ধুরা। সৌভিক দৌড়ে এসে মাহাতিমের রুমে ঢুকলে একে একে সবাই চলে এলো ওরা। মাহাতিম তখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত। চোখে মুখে বেজায় রাগ ফুটিয়ে ক্রুদ্ধ সুরে বলল, তোদের মধ্যে কেউ কি আমার সাথে ফাজলামি করছিস? যদি করে থাকিস একেবারে খুন করে ফেলবো বলে দিলাম। এখনো সময় আছে, ফটাফট বল, কে করেছিস এই কাজ?
প্রচণ্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাতে লাগল সবাই। পরক্ষণে সবাই সমস্বরে জবাব দিল, অসম্ভব। আমরা কি করেছি? মাহতিম সে কথার উত্তর না দিয়ে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। খালি গায়ে বিছানায় বসে একে একে সকলের দিকে ক্ষিপ্র দৃষ্টি ছুঁড়ে কোমর থেকে বেল্ট খুলে হাতে পেঁচাতে লাগল। পেঁচাতেই গমগম গলায় বলল, একটু আগে দরজায় কে নক করেছে? আমি যে রুমে প্রাইভেসি মেনটেইন করি সেটা কি পিটিয়ে স্মরণ করাবো? তাড়াতাড়ি বল, কে করছিস? সবার মুখ নিষ্প্রভ ভঙ্গিতে কাচুমাচু করছে। মাহতিম এখানে আসার পর থেকেই ভয়ানক রাগ দেখাচ্ছে। যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না, সর্বদা হাসি খুশি ও ফাজলামি করাটা যার পছন্দ, সেই ব্যক্তি এমন শক্ত আচরণ করছে, এটা মানা খুব কষ্টকর। সৌভিক নীরবতাচ্ছিন্ন করে মাহতিমের পাশে এসে বিছানায় বসে বলল, শালা, কি কারণে রাগটা দেখাচ্ছিস বলতো? তুই তো এমন রাগ দেখানোর বান্দা না। এখানে আসার পরপরই তুই জ্বালামুখী বারুদ হয়ে বসে আছিস, ব্যাপার কি বলতো? মাহতিম রাগী দৃষ্টিতে সৌভিকের দিকে তাকাল। ওই দৃষ্টিতেই ক্ষুব্ধস্বরে দাঁত চিবিয়ে বলল, একটা রিসোর্ট বুক করলে কি হতো? মা এমন নস্টালজিক প্লেসে আনবে কল্পনাও করিনি। আমি বারবার না করেছি ঘোরার জন্য কোনো গ্রামের কথা তুলবে না। আমার গ্রাম পছন্দ না। সেই জায়গায় আমাকে গ্রামে এনে ছেড়ে দিল। আমি কালই এখান থেকে চলে যাব। নো ম্যাটার হোয়াট, আই ওয়ান্ট টু গো। মাহতিমের তেজালো কথা শুনে সৌভিক নিরুত্তর বসে থাকল। আগুনে ঘি ঢাললে ভয়ানক কারবার হবে ভেবে চুপ রইল। এর মধ্যে চাচাতো বোন ফারিন অপ্রসন্ন কণ্ঠে বলল, মাহতিম ভাই, তুমি কেন আনিজি ফিল করছো বলবে? দুপুর থেকেই দেখছি তুমি গোমরা মুখে রাগারাগি করছো। কেন করছো ভাই? কেউ কি কিছু বলেছে? এবার ফারিনের প্রশ্নে ফুপাতো বোন নীতিও যুক্ত হল। অনুযোগের সুরে বলল, ভাই, তুমি সত্যি কিছু লুকাচ্ছ। এটা আমিও দেখেছি। খাবার টেবিলে বসেও তুমি ঠিকমতো খাওনি। ভাইয়া, কি হয়েছে তোমার? আমাদের কাছে খুলে বলো তো। মাহতিম দৃষ্টি নত করে ফ্লোরে তাকিয়ে রইল। উত্তর না পেয়ে চাচাতো ভাই সাবির শান্ত সুরে বলল, তুমি কি এ বাড়ির মেয়েদের জন্য অড ফিল করছো? প্রশ্ন ছুটতেই একজোড়া চোখ সাবিরের দিকে ভয়ঙ্করভাবে পড়ল। সাবির এতটা বিব্রত কখনো হয়নি। সে সাথে সাথে চোখ নামিয়ে কণ্ঠ নিচু করে বলল, আই এম সরি মাহতিম ভাই, বাট আমার মনে হচ্ছিল মেবি তুমি মেয়েদের জন্য সাফোক্যাট ফিল করছো। সাবিরের ম্লান মুখটা দেখে মেজাজটা শান্ত করল মাহতিম। শক্ত বাক্য বলার জন্য ঠোঁট খুললে সেটা দ্রুত সামলে নিয়ে ধাতস্থ সুরে বলল, এ বাড়ির ছোট মেয়েটা জাস্ট বেহায়া। খাবার টেবিলে বসেও আমি শান্তি পাইনি। একটু পরপর আমার গা ঘেঁষা দিয়ে চলে যায়। এত ছ্যাচরা একটা মেয়ে হয়? ওই মেয়ে কি জানে আমি ওর কত বড়? এইভাবে আমার সাথে ঘেঁষাঘেঁষির মানে কি? আমাকে দেখলেই বিনা কারণে হিহি করে হাসতে থাকে। মেজাজটা খারাপ হয়ে আছে ওই বুলশিটের জন্য। আমি এখানে থাকব না। রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করল মাহতিম। হাতে পেঁচানো বেলটা ঠিকঠাক মতো বিছানায় চাকতির মতো করে রাখল। তেজালো সুরেই নীতির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, লাগেজ থেকে আমার টি শার্টটা দে নীতি, আর লেফট সাইডে ট্রাউজার পাবি। নীতি বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মধ্যে চাওয়াচাই করতে থাকে। ইশারায় কিছু কথোপকথন সেরে মাহতিমের দিকে দৃষ্টি দিল সবাই। তোফ বুক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, দোস্ত, বিলিভ মি, তুই একা এখানে ভিকটিম না, আমিও ফাঁসছি। ছোট মেয়েটা আস্তা একটা শয়তান। কানের নিচে থাপড়াইতে ইচ্ছা করছে আমার। আব্বুকে ইনফর্ম করতে জানালার কাছে গেছি, অমনি পিছন থেকেই খ্যাটখ্যাট করে হাসতেছে। মায়েরই কি জঘন্য হাসি। আরেকবার সামনে পাইলে রে, দেখিস চুল ছিঁড়া কি করি। তৌফের উত্তেজিত অবস্থার মধ্যে প্রীতি কপাল কুঁচকে প্রচণ্ড আশ্চর্য দৃষ্টিতে তাকাল। ততক্ষণে নীতির দেওয়া সাদা টি শার্ট মাহতিম পরছিল। প্রীতি নিজের বিস্ময় উগরে তৎক্ষণাৎ বলে উঠল, তোমরা কি যাতা বলছো ভাই? ছোট মেয়ে যে করছো, ওকে কি তোমরা চিনো? ওকে কি দেখেছ? ওকে দেখলে তোমরা স্বপ্নেও এই কথা তুলতে পারতা না। তোমরা যার কথা বলছো সে মেবি মেজোটা হারে হারে ফাজিল। ওই তোমাদের সাথে ইয়ার্কি করতেছে। প্রীতির কথায় সায় জানিয়ে শেষে ফারিন নীতিও যুক্ত হল। ফারিন বিরক্তির সুরে বলল, আমিও প্রীতির কথায় একমত ভাইয়া। এই বাড়িতে 4টা মেয়ে আছে। বড়টা সানাজ, মেজোটার নাম সুরাইয়া, সেজোটা সম্ভবত সাবা, ছোটটার নাম মেহনুর।
তুমি কি মেহনুরকে দেখেছ? আচ্ছা, মেহনুর দেখতে কেমন বলো তো? মাহতিম ফট করে উত্তরের জন্য ঠোঁট খুলে বলল, আমি নামধাম জানি না। লাল শাড়ি পরা ছিল, কপালে খাচ্চরের মতো বড় টিপ দেয়া, আর চোখটা মেবি বড়। গায়ের রংটা সম্ভবত প্রীতির মতোই, বাট ওই মেয়েরটা আরো চাপা। ভাইয়ের মুখে এমন উটকো বর্ণনা শুনে ফারিন ও নীতি মৃদু ভঙ্গিতে হেসে ফেলল। প্রীতি তাদের স্বল্প হাসিতে যুক্ত হয়ে সরল কণ্ঠে বলল, ভাইয়া, মেহনুর তোমার চেয়েও ফর্সা। সাহিত্যের ভাষায় ও ডাগর ডাগর চোখ, কপালে টিপ তো দূরে থাক, মুখে সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না। ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল। আর তুমি যার বর্ণনা দিচ্ছ ওইটা সুরাইয়া দ্য ফাজিলের হাড্ডি। মেহনুর তো কত শান্ত, একদম লক্ষ্মী একটা মেয়ে। ও তো তোমাদের সামনেই আসবে না। তুমি জানো মাহদি সারাক্ষণ মেহনুরের কাছে থাকে। শক্ত মুখে কিছুক্ষণ নীরব থেকে সরু চোখ তাকালো মাহতিম। গলাটা শান্ত করে জিজ্ঞেস করল, বয়স কত ওই মেয়ের? তোর চেয়ে ছোট না? প্রীতি হো হো করে হেসে দিয়ে বলল, ভাইয়া, ওই মেয়ে ফারিনের চেয়েও ছোট। আমি যদিও অনার্স কমপ্লিট করে ফেলেছি, কিন্তু মেহনুর সেই তুলনায় একদমই ছোট মানুষ। প্রীতির কথা টান মেরে এবার ফারিন বলে উঠল, জানো ভাই, এ বাড়ির রুলসগুলো বড় অদ্ভুত। এখানে ছোট বড় সব মেয়েদের শাড়ি পরা লাগে। মেহনুর যে এত ছোট সেটা কিন্তু শাড়ির জন্যই বোঝা যায় না। তবে একটা জিনিস সত্যি, মেহনুর মেয়েটা খুব। মাহতিম ওদের অয়থা বকবক শুনে চাপা বিরক্তিতে মুষড়ে পড়ছিল। এসব বেহুদা প্যাচাল আর শুনতে না চেয়ে সোজাসুজি ওদের চলে যেতে বলল। নীতি, প্রীতি, ফারিন সহ চুপচাপ সবাই রুম থেকে চলে গেল। দরজায় ছিটকিনি তুলে জানালায় পর্দা টেনে বিছানায় শুলো মাহতিম। মাথার নিচে ডান হাতের তালু ঢুকিয়ে দৃষ্টি সরাসরি ঘূর্ণায়মান ফ্যানের দিকে স্থির করে ভাবতে লাগল। এ বাড়িটা হান্নান শেখের। হান্নান শেখ নানা ভাইয়ের বন্ধু। নানা ভাই এখন আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে। হান্নান শেখের কোনো মেয়ে না থাকায় তিনি মার্জাকে প্রচুর আদর করতেন, নিজের মেয়ের মতো ভালোবাসতেন। এজন্যই নিজের বাবাকে বাবা আর হান্নান শেখকে বাবামশাই বলে ডাকতেন মার্জা। কিন্তু বিয়ের পরপরই যোগাযোগ কমে যায় বাবামশাইয়ের সাথে। মাহতিম দুনিয়ায় আসার পর থেকে সাংসারিক চাপে ন্যস্ত হয়ে পড়ে। যোগাযোগ ক্ষুণ্ণ হয়ে যায় তাদের সাথে। মাহতিম ছোট থেকেই গ্রাম অপছন্দ করত, গ্রামের সৌন্দর্য সম্পর্কে রুচি কম ছিল। কিন্তু মার্জা অনেকটা জেদ দেখিয়ে গ্রামে এনেই ছাড়লেন। হায়াতমুতের কথা চিন্তা করে হান্নান শেখের সাথে সময় কাটাতে এলেন। মায়ের আদেশ অমান্য করার স্পর্ধা দেখাতে পারেনি মাহতিম, চুপ করে নতমুখে সবকিছু মেনে নিয়েছে। কিন্তু এ বাড়ির মেজ মেয়েটার উগ্র আচরণে প্রচণ্ড গা জ্বালাতন করছে। এমনি মেয়েগুলো বয়সে খুব ছোট, তবুও সুরাইয়ার আচরণ একটু বেশি জঘন্য। কাল যদি উটকো কিছু করার চিন্তায় থাকে, ঠাস করে দুই গাল রাঙিয়ে আঙুলের ছাপ বসিয়ে দিবে মাহতিম। মনে মনে তীব্র সংকল্প করে ঘুমিয়ে পড়ল সে। রাতটা পরম শান্তি, পরম ঠান্ডা, পরম আবেশীভূত অবস্থায় কাটল ওর। ভোর ৫টা না বাজতেই ফোনের অ্যালার্মটা বাজতে লাগল। ঘুমের আড়ম্বর ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়াল মাহতিম। অ্যালার্মটা বন্ধ করে ট্রাউজারের পকেটে সেটা ঢুকিয়ে দরজা খুলে চুপচাপ বাইরে পা দিল। ওর রুমটা বারান্দার শেষ প্রান্তে ছিল বলে লম্বা বারান্দা হেঁটে আসতে হল। আসতে আসতেই বারান্দার নিচে দৃষ্টি ফেলে দেখল বাড়ির মহিলারা জেগে উঠেছে। মাহতিম সিঁড়ি ধরে নিচে নামলে বড় বউ সুজলা এগিয়ে আসলেন, ঝলমলে মুখে হাসি ফুটিয়ে বললেন, তুমি দেখি খুব তাড়াতাড়ি উঠো মাহতিম, অথচ তোমার মা এখনো উঠেনি। রাতে তোমার ঘুম হয়েছে তো বাবা? দেখো বাবা, মিথ্যা বলো না, কষ্ট হলে সব বলবে, কেমন? মাহতিম সহজ হাসিতে জবাব দিল, জি আন্টি, অবশ্যই বলবো। আমার ভালো ঘুম হয়েছে। তাছাড়া ভোরসকালে উঠাটা আমার দীর্ঘদিনের অভ্যাস। এই অভ্যাসটা মা করতে পারেনি, এজন্য ঘুমিয়ে আছেন। উত্তর শুনে মিষ্টি করে হেসে দিলেন সুজলা। হান্নান শেখের মরহুম বড় ছেলের স্ত্রী উনি। শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই তিনি দুহাতে নিপুণভাবে সংসার সামলাচ্ছেন। মাহতিমকে হাত মুখ ধোয়ার জন্য কলপারে নিয়ে গেলেন এবং বালতিতে মগ ডুবিয়ে সেটা মাহতিমের দিকে এগিয়ে বললেন, মুখ ধো বাবা, আমি তোমার জন্য তোলা গামছা নিয়ে আসি।